সিঙ্গানিয়া ফিনটেক্স এগ্রি বিজনেস কনজোটোরিয়াম লিমিটেড নামের বেসরকারি সংস্থাকে তাদের অভিযোগ প্রমাণ করার জন্য 15 দিনের চরম সময়সীমা বেঁধে দিলেন সাংবাদিক সুজিত কুমার চন্দ। আজ শিলচর প্রেস ক্লাবে এলাকার সচেতন নাগরিক অমিত বর্ধন এবং সেদিন ঘটনার সময় খবর পেয়ে উপস্থিত থাকা সাংবাদিক অনুপ কান্তি দাসকে সঙ্গে নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করেন। সুজিত জানান, এখানে একটি ভুইফোন সংস্থা অফিস খুলে সাধারণ মানুষের কাছ থেকে 2000 টাকা করে আদায় করা হচ্ছে এই খবর দিয়েছিলেন। এরপর তিনি তার সত্যতা যাচাই করতে একদিন গিয়েছিলেন। সেদিন তারা টাকা আদায়ের কোনো বৈধ সরকারি নথি দেখাতে পারেনি। পরে হোয়াটসঅ্যাপে কিছু নথি দেওয়া হয়, কিন্তু এগুলোর মধ্যেও 25,000 টাকা ঋণ দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছ থেকে 2000 টাকা আদায় করার সরকারি বৈধ কোনো অনুজ্ঞানপত্র ছিল না। পরে সরকারি বৈধ কোনো অনুজ্ঞানপত্র দেওয়ার নাম করে ডেকে নিয়ে মহিলা বাহিনী দিয়ে অপদস্থ সহ নিউজ করলে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। একটা সময় তিনি বাধ্য হয়ে কাছাড়ের পুলিশ সুপার সহ সাংবাদিকদের ফোন করেন। সাংবাদিক অনুপ কান্তি দাস, অমল লস্কর, দিলীপ সিং সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত হয়ে তাদের কাছে বৈধ নথি চাইলে তাদেরকেও দেখাতে ব্যর্থ হন। এখন এই বৃহৎ প্রতারণামূলক কেলেঙ্কারিকে ধামাচাপা দিতে অপরাধ ছাড়াচ্ছেন বলে দাবি। এই অপবাদের সত্যতা এবং জনসাধারণের কাছ থেকে তাদের টাকা বৈধ সরকারি তথ্য আগামী 15 দিনের মধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশ করার চ্যালেঞ্জ ছুড়ে দেন সুজিত। অন্যথায় তিনি মানহানি এবং সাধারণ মানুষকে প্রতারণার মামলা করবেন বলেও স্পষ্ট জানিয়ে দেন। অমিত বর্ধনও বৈধ নথি প্রকাশ্যে না এনে পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার অভিযোগ আনেন। অনুপ দাস সেদিনের ঘটনা বিবরণ তুলে ধরে ডিজায়ার ফর লাইফের নেত্রী গীতা পান্ডে এবং তার টিমের মহিলাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এর সঠিক তদন্ত দাবি করেন। তিনি দাবি করেন, সেদিন তারা পরিকল্পিতভাবে সুজিত কুমার চন্দকে ফাঁসিয়ে সাংবাদিকদের নামে বদনাম ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু আমরা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাবায় তারা ব্যর্থ হয়েছে। সাংবাদিক অনুপ কান্তি দাস বলেন যে আগামী দিনে এই ব্যাপারটি আসামের মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও ইডি কর্তৃপক্ষ, রেভিনিউ ডিপার্টমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট অফ আসাম গভর্নমেন্ট, ডিসি অফ শিলচর, এসপি আরবিআই কর্তৃপক্ষ সহ অন্যান্য বিভাগকে লিখিতভাবে জানানো হবে। গ্রুপ বা প্রাগজ্যোতিষ যেটা তারা যেগুলো আমি গাটিয়া তারা যে কাগজপত্র আমাকে দিছিল এটা গাটিয়া যেটা পাইছি, যেমন তারা একটা মৌ চুক্তি আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ইউনিভার্সিটি জুরাটের সঙ্গে। এখানের যে মৌ চুক্তি অনুযায়ী তারা বরাকবেলিতে 40 জন করে একটা টিম বানিয়ে তারা ট্রেনিং দেওয়ার কথা। 1,70,000 টাকা করে তাদের এই ট্রেনিংয়ের বিনিময়ে দেওয়া হইব, কিন্তু আজ পর্যন্ত বরাকবেলিতে কোনো ট্রেনিং দেওয়া হয়েছে বলে আমার কাছে অন্তত জানা নাই। এমনকি তারা এইগুলা এই সরকারি এই সমস্ত জিনিস দেখাইয়া মানুষের প্রতারণা করতেছে। 2,000 টাকা করে লোন দিব কইয়া, 25,000 টাকা লোন দিব কইয়া 2,000 টাকা করে তার কাছ থেকে আদায় করতেছে। আমার মনে হইতেছে এটা পুরোপুরি একটা ভুয়া সংস্থা। আমি এটাই প্রশ্ন করব যে প্রশাসন আজ বরাকবেলিতে 3 মাস থেকে তাদের মুখ থেকে যেটা বলছে, তারা বিভিন্ন আমি ক্লিপসে দেখেছি যে 3 মাস থেকে তারা এখানে ব্যবসা করছে, তারা এখানে অফিস খুলে এগুলো চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসন 3 মাস থেকে এগুলোর কোনো তথ্য বের করতে পারেনি। প্রশাসন নীরব। তো এটা একটা সন্দেহ যাচ্ছে যে প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে কি এগুলো চলছে, কি চলছে, যে এই যে টাকা কালেকশন বা প্রতারণা, সাধারণ মানুষকে যে প্রতারণা, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন কোম্পানি প্রতারণা করেছে। তো এগুলো তো উচিত ছিল যে প্রশাসনের এগুলো যথাসময়ে তদন্ত করে সঙ্গে সঙ্গে এটা অ্যাকশন নেওয়া। আমি যখন ঘটনার পরিপ্রেক্ষিতে আমি তারাপুর আউটপোস্টে কেস নিয়ে গিয়েছিলাম, তো তারাপুর আউটপোস্টের ইনচার্জ আমাকে বলছেন যে আপনি আমার সামনে আসবেন না। আমি বললাম কেন? আমাকে বললেন যে আপনার নামে কেস আছে, আমি এটার আইও। আমি বললাম যে আমি কোথায় কেস দেব? তো উনি বললেন আপনি সদর থানায় দিয়ে দিন। তো এরপর আমি এসপির অফিসে গিয়েছি, এসপির কাছে গিয়েছি। তো এসপিকে আমি গিয়ে বললাম সমস্ত ঘটনা খুলে বললাম যে এখন আমি কেস কোথায় দেবো, আপনি রাখবেন না সদর থানায় দেবো না কোর্টে দেবো? এরপর এসপি আমাকে বলছেন যে আপনি আমার ডকেটে দিয়ে দিন, সদর থানায়ও যেতে হবে না, কোর্টেও যেতে হবে না। তবে আমি কেসটা আপাতত রেজিস্টার করছি না, কারণ প্রাথমিক তদন্তে আমরা দেখতে পেয়েছি তারা এভাবে টাকা কালেকশন করতে পারে না। তো এখন বর্তমানে কেসটা ক্রাইম ব্রাঞ্চকে আমি সঙ্গিয়ে দিয়েছি, তারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন করে কেসটা রেজিস্টার করা হবে। না এসপির ভাষ্য মতে এটা ভুয়া। এসপির ভাষ্য মতে মানে টাকা তারা কালেকশন করতে পারে না, তিনি আমাকে বলছেন। ঘটনার ভাগ্যক্রমে ঘটনার
যে সময় ঘটেছে আমাকে একজন সাংবাদিক, আমার বন্ধু অমল লস্কর, আরও বিভিন্ন সাংবাদিকরা ছিল, আমাকে ফোন করেছে। ফোন করার পরে আমি জায়গাতে পৌঁছে দেখি যে সুইচচন্দ্রবাবুকে আটকে রাখা হয়েছে। কিন্তু আমি জিজ্ঞেস করলাম কেন আটকে রাখা হয়েছে। ওরা বলেছে যে উনি এসে বিভিন্ন জিনিস কাগজপত্র চেয়েছেন। ওরা কোনো কাগজপত্র সেদিনও দেখাতে পারেনি। তারপরে পুলিশকে ডাকা হয়েছে, পুলিশ এসেছে। একটু আগে এটার সঙ্গে একটু আমি যুক্ত করছি, একজন এনজিওর নামটা আমি জানি না, হ্যাঁ আমি ওনার নাম জানি, গীতা পাণ্ডে। আমরা দেখেছি গীতা পাণ্ডেও এই জায়গা। একটা জিনিস আমরা জিজ্ঞেস করতে চাই যে জায়গায় করাপশন হবে সেই জায়গাতে গীতা পাণ্ডে। আমরা কিছুদিন আগে দেখেছি, যেটা বরাকবাণীতেও বেরিয়েছে নিউজ, এবং বরাকবাণীর এমডিও ছিলেন সিঙ্গারা হাউসের এখানেও মানি লন্ডারিংয়ের সেম কেস ছিল গীতা পাণ্ডে। গীতা পাণ্ডে কে? উনি প্রশাসন না উনি আর অন্য কোনো কেউ? প্রশাসন কেনে ওনার উপরে অ্যাকশন নিচ্ছে না? সব জায়গায় উনি থাকেন, সেই ব্যাপারটা বলছি। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলছি যে আমরা দেখেছি মানি রিসিট দেওয়া হয়েছে, মানি রিসিটের মধ্যে তিনসুকিয়ার অ্যাড্রেস দেওয়া। শুনেছি অফিস তিনসুকিয়া আছে, তিনসুকিয়াতে বর্তমানে নেই, গুয়াহাটিতে আছে। গুয়াহাটি কোন জায়গায় আছে? শিলচরের কোনো অ্যাড্রেস নেই মানি রিসিটে। কালেকশন করা হচ্ছে, জিএসটি নাম্বার কোথায়? এলআইসিতেও পেমেন্ট জমা দিতে হলে আপনারা জানবেন সেটা গভর্নমেন্ট সংস্থা, সেটা তো পয়সা জমা দিতে হলে জিএসটি দিতে হয়। জিএসটি ছাড়া কিভাবে ওরা পয়সা কালেকশন করছে, হ্যাঁ সেটাতেই বোঝা যায় ওরা কতটুকু শুদ্ধ এবং কতটুকু ভুল। তো আজ পর্যন্ত কোনো কাগজ দেখাতে পারেনি। আমরা দেখেছি গতকালকে তারা প্রেসমিট করেছিল, সেখানে বলছে যে 7-10 দিন পরে তারা কাগজ দেখাবে। কেন? যদি তাদের যদি এই কোম্পানি বৈধ কোম্পানি হয়ে থাকে, টাকা উঠানোর সেই পারমিশন তাদের থাকে তাহলে সঙ্গে সঙ্গে যে চাইবে, যে কোনো নাগরিকের অধিকার আছে চাওয়ার, জানার, কিন্তু তারা কেন দেখাচ্ছে না? কেন বলছে 10-12 দিন পরে দেখাবে, সঙ্গে সঙ্গে দেখাতে হয়? আরেকটা জিনিস তৎসঙ্গে বলছি, তাদের এমডির সঙ্গে সঙ্গে আমার সেখানে বসে কথা হয়েছিল ফোনে, আমার কাছে রেকর্ডিং আছে, হ্যাঁ আমি রেকর্ডিং রেখেছি। হ্যাঁ উনিও বলতে পারেন নেই যে পয়সাটা কিসের কালেকশন হচ্ছে। প্রসেসিং চার্জ 250 টাকা, লোন যদি হয় তারপরে প্রসেসিং চার্জ কাটা হয়। আগে কেন? 3 মাস আগে প্রসেসিং চার্জ দেবে পাবলিক, আর প্রসেসিং চার্জ যদি 250 টাকা হয় বাকি পয়সাটা কিসের? কেন তোমার কাছে আমার পয়সাটা থাকবে, পাবলিকের পয়সাটা? অর্থটা কি? নিয়ে আমরা সিএম ভিজিলেন্স সেল, চিফ মিনিস্টার অফ আসাম, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এরপরে রেভিনিউ ডিপার্টমেন্ট, ইডি, আমরা সবাইকে সে ব্যাপারটা চিঠির মাধ্যমে আমরা জানাবো এবং তথ্যগুলা ওদেরকে তুলে ধরবো। এখানের মধ্যে হঠাৎ দেখলাম প্রচুর মানুষ যায় যে কিতা যে এখানে লোন দেওয়া, ওই হিসাবে আমি বিকাল দিকে একদিন তারা এটার মধ্যে উঠিয়ে তারা জিগানির পরে তারা কইছে যে লোন দেওয়া হইতেছে, আমরা তো 5 জনের গ্রুপ করিয়ে দিতেছি, এই ব্যাপার। তখন আমি তারা বললাম যে এটার কোনো কাগজপত্র আসেনি। তাহলে কাগজ তখন একটা অসমীয়ায় লেখা একটা কাগজ আমারে তারা কৃষি সংস্থা একটা কাগজ তারা আমার দিছে। আমি কাগজটা লইছি, আমি আপনারা দিলে মোবাইলের মধ্যে কাগজটা আছে, দেওয়ার পরে অসমীয়া লেখা আছে, আমি আনছি। আনার পরে দেখলাম তারা ভিতরে, এরপরে দেখলাম তারা যে কাগজ দিয়ে রিসিটের মধ্যে একটা নামে তারা দিতেছে, কাগজ চাইলে তারা কৃষি একটা সংস্থার লিমিটেডের। আর তারা এরকম করার পরে আমি তখন সন্দেহ হয় গিয়ে আমি এই সুজিত চন্দ্রদারে রাস্তা পাইয়া তাদের খবরটা দিলাম। দেওয়ার পরে তাইগুলো চলো, তখন আমরা দুজনে গেলাম গিয়া সুজিতদা তারা কইলো যে কী কাগজ আছে দেখাও। তখন তারা সুজিতদা কইলো ঠিক আছে আমার কাগজ আমরা আপনার প্রোভাইড করে দিব, আপনি পরে আমরা আপনার দেবো। ওই অতটুকু পর্যন্ত আমি জানি। এরপরে আর আমি কোনো তারার কোনো কথাও নাই, বার্তাও নাই, বা এরপরে আমি যাইও নাই তারা এইটা করতে। কিন্তু এর মধ্যে শুনলাম আমার নামে তারা কেস দিছে যে আমি গিয়ে এখানে উল্টাপাল্টা করছি, কিতা করছি। তারা স্টাফের লোকে কিতা করতে, তারা চাকরির কি প্রবলেম করে লিয়েছি, যে তারা শিলচরের লোকাল মানুষের চাকরি আমরা খাইলিয়া। আমার কথা হইল কি, আজকে একটা ভুইফুর সংস্থার মধ্যে তোমরা যদি চাকরি করো, আজকে এই চাকরি করলে পরে কালকে
যদি এই এলাকার মধ্যে যদি এরকমভাবে যদি কোনো ধরনের ফাইন্যান্সিয়াল প্রবলেম দেখা দেয়, সবার প্রথম তো তোমরা আক্রান্ত হইবে, পাবলিকে তোমরা আক্রান্ত হইবে। কারণ সারদা নারদা কেন্দ্রে দেখা গেছে ক্যালকাটার মধ্যে প্রচুর স্টাফ ওগুলো আত্মহত্যা করিয়া মারা গেছে পরে। তার কারণে আর প্লাস এই যে তোমরা চাকরি করে তোমরা কইছো তোমরা বেতন পাইরায়, তোমরা বেতন পাইরায় ঠিক আছে, তোমরা এরার এই যে কোম্পানিগুলির ইপিএফ পর্যন্ত আছে কিনা এটা তোমরা যাচাই করছো নি, যে তোমরা ইপিএফ আসেনি, এইসব রেজিস্ট্রেশন আসেনি, সার্টিফিকেট আসেনি, ঠিক আছে তোমরা চাকরি করো, কিন্তু কত এই লোকে পাবলিক যাতে না প্রশাসন থেকে যাতে পরিষ্কারভাবে এই ডিক্লারেশন লইয়া তোমরা কাজ করো, আমরা কোনো অসুবিধা নেই। আমরা তোমরা মানে স্টাফরার লগে আমাদের মানে আমরা কোনো অসুবিধা নেই। আমরা এই লগে যেই সংস্থাটা করতেছে এই সংস্থাটা বৈধ নি, আমরা অতটুকু জানতে চাই, আমরা এর থেকে বেশি আমরা কিছু জানি। আপনার অনুমান কি এই সংস্থাটা কি ভুইফোর? 100% ভুইফোর। কারণ একটা সংস্থার জন্ম 1995-এ, একটা সংস্থার জন্ম আপনার আমার কাছে কাগজ আছে, আমি সব লইয়াইছি, আপনারা দেখাইতাম পারবো। একটা সংস্থার জন্ম 1995-এ, একটা সংস্থার জন্ম আপনার 1995, একটা সংস্থার জন্ম 2015, একটা সংস্থার জন্ম 2022, আর যে সংস্থাটায় বর্তমানে পয়সা কালেকশন করে এটা 23/1/2024, মানে আজকে 3 মাস আগে জন্ম, যেটার নাম প্রাগজ্যোতিষ ফিনটেক। হ্যাঁ, যদি তারা আর সিংহানিয়া 26/2/2021 জন্ম, 2021 জন্ম সংস্থার মধ্যে মার্চ করা হইল 1995 সংস্থা, 2015 সংস্থা, 2022 সংস্থা, 2024 এতটা সংস্থা তার আন্ডারে যদি মার্চ থাকে, এটারও কোনো ডিক্লারেশন আছে, এটাও তো তারা এখন পর্যন্ত দেখাইতে পারছে না, বুঝছেন না ব্যাপারটা। তাই আমি এটা টোটালি ভুইফোর সংস্থা। আমার দৃঢ় বিশ্বাস প্রশাসনে যদি সঠিকভাবে এটার তদন্ত করে 100% এটা ভুইফোর সংস্থা বাইরে।